কেউ কোনো কথা বলবো না, আমরা পদার্থ এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে পড়বো। পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে গেলে দেখো, পদার্থ এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়বো। পদার্থ এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা পড়তে যাই, তাহলে আমাদেরকে কি জানতে হবে? পদার্থ কাকে বলে? আমরা কি জানি পদার্থ কাকে বলে? তুমি বলো পদার্থ কাকে বলে, তাড়াতাড়ি। ফার্স্ট, যার ওজন আছে তাকে পদার্থ বলে। বসো তুমি, বসো। আর কেউ কোনো কিছু বলবা? লাস্ট ফ্রেন্ড। আকৃতি থাকতেই হবে। বসো। যার ওজন আছে এবং জায়গা দখল করে, শুধু এই দুটা বললেই হয়ে যাবে। একটা পদার্থের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য, ওজন আছে এবং জায়গা দখল করে, তাকে কি বলে? পদার্থ বলে। এখন পদার্থ ও তার ধর্ম সম্পর্কে দেখো। পদার্থ কি? এখানে যা কিছু দেওয়া আছে সবকিছু কি করে? জায়গা দখল করে এবং সবকিছুর একটা ওজন আছে, তাই না? দেখো, তুমি যা দেখতে পাও এবং স্পর্শ করতে পারো তার সবকিছুই পদার্থ। যেটা স্পর্শ করতে পারো না সেটা কি পদার্থ? বায়ু কি কখনো স্পর্শ করা যায় না? অনুভব করো না? অনুভব কখন হয়? স্পর্শ ছাড়া অনুভব হবে? স্পর্শ ছাড়া অনুভব হবে? তুমি সেটাকে দু হাতে ধরতে পারো না, পানিও তো দু হাতে ধরতে পারো না, পারো? পানি এরকম করে ধরবা, পানি চলে যাবে। বায়ু একটু থাকে, এরকম করে ধরবা, বায়ু এখানে একটু আছে। বুঝতে পেরেছো? তাহলে যা কিছু দেখতে পাও এবং স্পর্শ করতে পারো, হ্যাঁ বায়ু দেখা যায় না, এটা সত্য, কিন্তু তার ওজন আছে, সে জায়গা দখল করতে পারে। ঠিক আছে? দেখো যে আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত আছে শুধু সেই জিনিসগুলোই আমরা সাধারণ বস্তু বা পদার্থ বলে থাকি, কিন্তু আসলে মহাবিশ্বে যা কিছু আছে তার অধিকাংশই কি? পদার্থ। শুধু অপদার্থ মানুষই আছে, তাই না? শুধু অপদার্থ মানুষই আছে। আচ্ছা, ওইটা ওইটা কি অন্য অপদার্থ, তাই? পরিচিত পদার্থের কিছু উদাহরণ হলো কলম, পানি, বাতাস কিংবা মানে এগুলা দেখো, এগুলা তোমরা এমনি পারবে, এগুলো পড়ায় লাভ নেই। তোমাদের মনে হতে পারে বাতাসের বুঝি ভর কিংবা আয়তন নেই, কিন্তু তোমরা দেখবে বা আসলে বাতাসের ভর বা আয়তন আছে। বাতাসের কি ভর আছে? কিভাবে প্রমাণ করবো বাতাসের ভর আছে? বেলুনের ভিতরে কি ঢুকাবা? তাই কি হচ্ছে? কিছু বলবা? দেখো, ভর কাকে বলে এর আগে আমি ভর পড়িয়েছিলাম না তোমাদের? তো ভর হলো একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ। একটা বস্তুর ভিতরে কি পরিমাণ পদার্থ আছে তাকে কি বলে? ভর বলে। ছবিতে দেখানো দাঁড়িপাল্লাটি দেখে তোমরা ভর কি তা সম্পর্কে ভালোভাবে ধারণা করতে পারবে। যদিও দাঁড়িপাল্লার দুদিকে একই উচ্চতায় থাকে, তবে এর অর্থ হবে ডান পাল্লায় থাকা টমেটোতে বাম পাল্লায় থাকা বাটখারার সমান ভর রয়েছে। মানে কি পরিমাণ পদার্থ রয়েছে এটাই হচ্ছে ভর। এই সামনে তাকাও, এই জিনিসটা তোমরা সবাই পারবা, পারবে না? ভর পড়েছে। আয়তন কাকে বলে? যতটুকু জায়গা সে দখল করে সেটাই তার
আয়তন। একই বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তার পরিমাপ হচ্ছে আয়তন। কোন বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করব তা সাধারণত ওই পদার্থের অবস্থার উপরে নির্ভর করে। আন্তর্জাতিক একক কি আয়তনের? ঘনমিটার। এর আগে আমরা বর্গমিটার পড়েছিলাম। ক্ষেত্রফলের একক কি পড়েছিলাম? বর্গমিটার পড়েছিলাম। এখানে হচ্ছে আয়তন, আয়তনের একক কি? ঘনমিটার। কিন্তু ক্ষুদ্র আয়তন ঘন সেন্টিমিটার, আমরা বলে থাকি সিসি। সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার। কি বলি? কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে কত সিসি পানি আছে এগুলো করা যায়। তরল পদার্থের আয়তন সাধারণত 1 লিটারে মাপা হয়। তরল পদার্থের আয়তন কিসে মাপা হয়? লিটারে মাপা হয়। 1 লিটারে না, লিটারে মাপা হয়। কম আয়তন হলো মিলিলিটার, তাই না? প্রতিদিন কে কত মিলিলিটার পানি খাও? 500? আরে একবার হিসু করলে যে 200 মিলি বের হয়ে যায় রে। তাহলে বাকি পানির পরিমাণটা কোথা থেকে আসবে? কমপক্ষে 2.5 লিটার পানি খেতে হবে। 3.5 লিটার, 2500 মিলিলিটার পানি খেতে হবে। আচ্ছা দেখো, 1 লিটার আসলে 1000 ঘন সেন্টিমিটার আয়তনের সমান। এই জায়গা থেকে এই প্রশ্ন চলে আসতে পারে। কেউ বলতে পারে তোমাকে 2.5 মিলিলিটার, সরি 2.5 লিটার পানির ঘনত্ব কত ঘন সেন্টিমিটার? 2500 ঘন সেন্টিমিটার। কারণ কি 1 লিটারই হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। বুঝতে পেরেছো তো সবাই? এরপরে হচ্ছে ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব বলতে আমরা কি বুঝি? কিসের মধ্যে? আয়তন। বলতে হবে একক আয়তন। মানে মানে হচ্ছে, এদিকে দেখো সবাই, তোমরা এই রুমে কতজন আছো? 21 জন। মনে করি এই রুমটা 250 বর্গ ফিট ক্ষেত্রফল। আর এটা মনে করো যে হচ্ছে ক্যালকুলেশনের সহজার্থে আমরা এটাকে উপরেরটা 10 ফিট ধরলাম। তার মানে এটা কত ঘন ফিট হবে? 250 ইনটু 10, 25,000 ঘন ফিট। ঠিক আছে, রাইট। তোমরা আছো 20 জন ধরে নাও। তাহলে এটা 20 দিয়ে ভাগ করলে হচ্ছে একজন কতটুকু জায়গা দখল করতে পারবে পুরো রুমের মধ্যে, সেটা বের হয়ে যাবে, তাই না? এখন 20 জনের মধ্যে 10 জনকে যদি আমি রুম থেকে বের করে দেই, যে 10 জন খুব ডিস্টার্ব করতেছে, রুম থেকে বের হয়ে যাও, বাকিরা বেশি জায়গা পাবো না, একটু আরাম করে বসতে পারবো না, তখন কি ঘনত্বটা বেড়ে যাবে না কমে যাবে? ঘনত্বটা কমে যাবে। কারণ কি? মানুষ কমে গেছে। ওই একই আয়তনের মধ্যে মানুষ কি হয়ে গেছে? কমে গেছে। জিনিসটা সেম। এই সেম আয়তনের মধ্যে কতটুকু পদার্থ আছে সেটাই হচ্ছে আমার ঘনত্ব, রাইট? আচ্ছা, ঘনত্ব তো পড়ানো হয়েছিল, পড়াইছিল না? এটা তো পড়ে এখন তাহলে দেখো যে তুমি এক টুকরা লোহা হাতে নিলে সেটা বেশি ভারী মনে হবে, কিন্তু সমান আয়তনের এক টুকরা কাঠ নিলে সেটাকে এত ভারী
হবে না। কেন? কারণ লোহার ঘনত্ব বেশি, কাঠের ঘনত্ব কম। আয়তন একই, একই আয়তনে লোহার মধ্যে কি বেশি পরিমাণ পদার্থ আছে, কিন্তু কাঠের মধ্যে কম পরিমাণ পদার্থ আছে একই আয়তনের মধ্যে। তাহলে কার ঘনত্ব কম? কার ঘনত্ব কম? সাধারণভাবে কঠিন পদার্থ তরল পদার্থ থেকে বেশি ঘন। কে বেশি ঘন, কঠিন না তরল? তাহলে তরল হচ্ছে কম ঘন, তাই না? তরল আর গ্যাস, তরল কম ঘন, তরল বেশি ঘন। মুনতাসির, তাসনিয়া, তোমরা কি বুঝতে পারতেছো? Yes, sir. ওকে, না বুঝতে পারলে বলবে। দেখো, আবার কি গ্যাসীয় পদার্থের ঘনত্ব সবচেয়ে কম, কারণ কি? কারণ হলো কঠিন পদার্থের কণাগুলো একে অপরের অনেক কাছাকাছি থাকে, তার জন্য একটা কঠিন হয়ে থাকে। বুঝতে পেরেছো? তরল পদার্থ একটু দূরে দূরে থাকে, আর গ্যাসীয় পদার্থ আরো দূরে দূরে থাকে, এত দূরে দূরে থাকে যে আমরা ওগুলো দেখতে পাই না। বোঝা গেছে? দেখো এখান থেকে দেখো, তুমি যদি কোনো বস্তুর ভর তার আয়তন জানো, তাহলে তার ভরকে আয়তন দিয়ে ভাগ করলে কি আমরা বের করতে পারবো? তাহলে আমরা ভরকে আয়তন দিয়ে ভাগ করলেই ঘনত্ব পাবো। ঘনত্ব কি? প্রতি আয়তনে কি পরিমাণে পদার্থ আছে, কি প্রতি আয়তনে কি পরিমাণ পদার্থ আছে, তাকে কি বলে? ঘনত্ব বলে। এই যে ঘনত্ব যে একক গুলো আছে, ঘন সেন্টিমিটার, মানে ঘন সেন্টিমিটার, এই বলছে প্রতি ঘন সেন্টিমিটার মানে গ্রাম। গ্রাম কি এটা পদার্থের পরিমাণ না, পার কিউবিক সেন্টিমিটার মানে প্রতি ঘন সেন্টিমিটার, মানে এক ঘন সেন্টিমিটারে কতটুকু পদার্থ আছে সেটুকুই হচ্ছে একটা ঘনত্ব। বুঝতে পেরেছো? প্রতি ঘন সেন্টিমিটার মানে কি? এক ঘন সেন্টিমিটার। প্রতি ঘন সেন্টিমিটার মানে কি? এক ঘন সেন্টিমিটারে কতটুকু পদার্থ আছে সেটাই তার ঘনত্ব। বুঝতে পেরেছো? দেখো, ঘনত্বকে যে লেখা হয় এটা মনে হবে তোমাদের এটা কি লিখেছে, কিন্তু এটার আলাদা একটা নাম আছে। এটার নাম কি জানো? এটার নাম রো। এটার নাম কি? রো। দেখো তাহলে কি, রো ইকুয়ালস টু কি? এম তে কি? মাস, বা ইংরেজিতে ভর, আরবিতে কি? ভলিউম, ইংরেজিতে যেটা আয়তন। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? দেখো এই জায়গায় এগুলো দেওয়া যায়। এখানে দেওয়া আছে একটি আম গাছের গুড়ির আয়তন কত? 2500 ঘন সেন্টিমিটার যদি হয়, ভর যদি 1500 গ্রাম হয়, তবে আম গাছের কাঠের ঘনত্ব কত হবে? 1500 গ্রাম বাই 2500 ঘন সেন্টিমিটার। দেখো এখানে 1500 গ্রাম, 1500 লিখছে বাই 2500 লিখছে। দেখো গ্রাম বাই কিউবিক সেন্টিমিটার, দেখেছো? এটা উপরে ছিল উপরে আছে, এটা নিচে ছিল নিচে আছে। একক গুলো কিন্তু এখান থেকেই চলে আসে। বুঝতে পেরেছো? একক গুলো কিন্তু এখান থেকেই চলে আসে। একক গুলো ভাগ করতে হবে না, একক গুলো তো এর সাথে গুণন অবস্থায় থাকে, তাই না? গুণ অবস্থায় থাকে না? একক গুলো সংখ্যার সাথে সবসময় কি অবস্থায় থাকে? গুণন অবস্থায় থাকে। বুঝতে পেরেছো? এটা কি বুঝো না এটা বুঝাবো কেন গুণন অবস্থায় থাকে? বুঝো কি? আচ্ছা বুঝো না। আচ্ছা দেখো, তার আগে দেখো সহজ, সবচেয়ে সহজ হিসাব বলি। 2 কিলোমিটার, 2 কিলোমিটার মানে এখন 2 এর সাথে এই এই 1 কিলোমিটারটা গুণ অবস্থায় আছে, কিলোমিটারটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে? কিভাবে? আমরা 2 রাখে দিলাম ইনটু 1 কিলোমিটার সমান কত মিটার? 1000। তখন কিন্তু এই কিলোমিটার থাকবে না, তখন এটা মিটার হয়ে যাবে, তাই না? দেখো 2000 মিটার হয়েছে, মিটার হয়েছে। তাহলে একক গুলো সবসময় কি অবস্থায় থাকে?
গুণ অবস্থায় থাকে। বুঝতে পেরেছো এবার? এটা যে গুণ অবস্থায় আছে এটা কিন্তু এমনি এমনি নাই, তার জন্য একক না লিখলে অঙ্ক ভুল। কারণ কি? কারণ মনে করো কোনটার আনসার যদি 2ab আসে, এই বিটা তো গুণ অবস্থায় আছে, এটা আনসার যদি তুমি 2a লিখে রাখো তাহলে কি হবে? গুণের যেটা গুণন অবস্থায় থাকে সেটা তো অবশ্যই এটা লিখতে হবে, তাই না? বুঝতে পেরেছো এবার? ভেরি গুড। তাহলে একক কি? গুণন অবস্থায় থাকে। কেউ যদি বলে যে প্রত্যেকে শিখছো, স্যার বলছে তোমাদেরকে কেউ যদি ভুল বলে মানবা না, কারণ এটা অবশ্যই গুণন অবস্থায় থাকে। তোমরা এটার জন্য যুক্তি দিতে পারবে। তার জন্যই দেখো যে দেখো এখানে যে গুণন অবস্থা থাকে এই দেখো এখানে কি ছিল? 1500 গ্রাম, 1500 গ্রাম বাই কত? 2500 কিউবিক সেন্টিমিটার ছিল না? 2500 সিসি ছিল, এটাই তো ছিল কিউবিক সেন্টিমিটার। দেখো উপরে হচ্ছে 1500, নিচে 2500, একটাকে আলাদা করে নিলাম, গ্রাম বাই কিউবিক সেন্টিমিটার। এখন এটা হিসাব করে এটা এটা কিসের একক হয়ে গেল? এখন ঘনত্বের একক। আর এটা কি হলো? এটা কি ঘনত্ব না? সংখ্যাটা কি ঘনত্ব না? এককটাও কি হয়ে গেল? ঘনত্বের একক। সবকিছুই একেবারে টু দা পয়েন্ট মিলে যাবে। তুমি যদি এই অঙ্কগুলো বুঝো, তুমি যদি এটা বুঝো, তুমি যদি জানো যে এটা সংখ্যাগুলো ভাগ করার সময় এককগুলো ভাগ করে রাখতে হয়, তাহলে তোমার একক কোনোদিনও ভুল হবে না। বুঝতে পেরেছো? আবার তুমি যদি এককটা জানো, মনে করো তুমি সূত্র ভুলে গেছো, কিসের সূত্র ভুলে গেছো? ঘনত্ব কিভাবে বের করতে হয় সূত্র ভুলে গেছো, কিন্তু তুমি ঘনত্বের একক জানো কি? গ্রাম বাই কিউবিক সেন্টিমিটার। গ্রাম গ্রাম বাই কি? কিউবিক সেন্টিমিটার। তাহলে তুমি এখন এই জায়গায় প্রশ্নটাতে খুঁজবা, প্রশ্ন কত গ্রাম আছে? ও 1500 গ্রাম আছে, আর উপরে আর নিচে যে 2500 ঘন সেন্টিমিটার, ওরা বসাই দিবা, দেখবা যে উত্তর মিলে গেছে। মিলবে না? তাহলে একক যদি জানো, সূত্র মুখস্থ না থাকলে তুমি অঙ্ক করতে পারবে। এই জিনিসটা আমি স্টুডেন্টদেরকে বুঝাইতে পারি না, এই জিনিসটা বুঝাইতে বুঝাইতে ক্লাস 10 12 পার হয়ে যায় সব। অথচ এত সহজ একটা জিনিস, যে জিনিসটা জানলে একক সবারই মনে থাকে, একক এমনি মনে থাকে অঙ্ক করতে করতে। আর একক মনে থাকলে ওখান থেকে অঙ্ক করা যায়, সূত্র মুখস্থ করার প্রয়োজনই পড়ে না, সূত্র এমনি মনে থাকে। এই জিনিসটাই শুধু বুঝাইতে পারি না। ঠিক আছে? তার জন্য এককের গুরুত্বটা বুঝছো তোমরা সবাই? একক মনে রাখলে অনেক সূত্র ভুলে গেলেও দেখবে যে অঙ্ক ভুলে গেছে। পরীক্ষার সময় অনেক কিছুই মনে থাকে না, ভুলে যায়। একটা সূত্র ভুলে যেতেই পারো, এতগুলো সূত্র, কিন্তু তুমি দেখবা যে ওইটার জন্য কোথাও না কোথাও কোশ্চেনের মধ্যে ওই একক লেখা আছে। তোমাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা তাহলে কত ঘন সেন্টি কত গ্রাম পার ঘন সেন্টিমিটার আসবে? এই যে তোমাকে যদি এই এককটা দিয়ে দেয় কোশ্চেনের মধ্যে, তুমি ওখান থেকে এখন সূত্র বসে অঙ্ক করে নিতে পারবে, পারবে না? ঠিক আছে, তো এইটুকু একটু মাথায় রাখবা, দেখবে যে যত দিন যাবে এগুলো আরো বেশি ক্লিয়ার হবে। কত পেজে চলে আসছে? 37 নম্বর পেজে চলে আসছে। আচ্ছা, এই জায়গায় দেখো কিছু ঘনত্ব দেওয়া আছে, বায়ুর ঘনত্ব দেওয়া আছে 0.00129। পানির ঘনত্ব সবসময় 1 ধরা হয়, পানিকে স্ট্যান্ডার্ড ধরা হয়। পানির চেয়ে কম ঘনত্ব যেগুলো, যেগুলো পানির উপরে থাকে, সহজ কোথায়? যার ঘনত্ব কম সে বেশি উপরে থাকবে, তাই না? হালকা বেশি। যার ঘনত্ব বেশি সে নিচে ডুবে যাবে, তাই না? সহজ হিসাব না, এটা বলছিলাম না? তাহলে পানিকে স্ট্যান্ডার্ড ধরা হয়, কারণ পানি সার্বজনীন ধ্রুবক, পানি সব জায়গায় পাওয়া যায়, অনেক কিছুর উপরে ভিত্তি করেই পানিকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি। পানিকে ধরে নিছি এর ঘনত্ব 1। তাহলে এর উপরে যারা থাকে, পানিতে ভাসে যারা, তার ঘনত্ব 1 এর চেয়ে কম, পানিতে ডুবে যায় যারা, তার ঘনত্ব 1 এর চেয়ে বেশি। বুঝতে পেরেছো? দেখো বরফের ঘনত্ব কিন্তু, বরফ কঠিন হলেও বরফের ঘনত্ব পানির চেয়ে কম। তার জন্য তোমরা যে কোনো বরফ খন্ড পানির উপরে দিলে দেখবা ওটা উপরে ভাসে উঠছে। কেন ভাসছে এবার বুঝতে পারছো? বরফের ঘনত্ব
পানির চেয়ে কম। বুঝা গেছে? এই তাসনিয়া বুঝতে পেরেছো? মুনতাসির Yes, sir. বরফের Yes, sir. কম, তার জন্য বরফ সবসময় কি হয়? পানির নিচে ডুবে যায়। এই যে ভাষার ডোবা, যার ঘনত্ব কম পানির চেয়ে সেই ভাসবে, যার ঘনত্ব বেশি সে ডুবে যাবে। যার ঘনত্ব পানির সমান সে কি করবে? কম হলে ভাসবে, বেশি হলে ডুবে যাবে। সে অর্ধ নিমজ্জিত অবস্থায় থাকবে, ভাসবেও না ডুববে না। মানে অর্ধ নিমজ্জিত অবস্থায় থাকবে, একেবারে নিচে পড়ে যাবে না আর একেবারে পানির উপরেও থাকবে না, পানির সাথে থাকবে। বুঝতে পেরেছো? ইথানল এক ধরনের তোমার হচ্ছে যে অ্যালকোহল, ঠিক আছে? এটা অনেক কাজে লাগে, অনেক জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দেখো তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে একটা বস্তুর বাসাটা বা বস্তুটির উপর নির্ভর করে না, তার ঘনত্বের উপর নির্ভর করে। বড় বস্তু হোক ছোট বস্তু হোক, যার ঘনত্ব বেশি সে ডুবে যাবে, যার ঘনত্ব কম সে বাড়বে। তার জন্য এক টুকরো লোহা পানিতে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভেসে থাকে। যার ঘনত্ব বেশি সে ডুবে যাবে, আর ওটা অনেক বেশি লোহা দিয়ে তৈরি হলো, অনেক টন লোহা দিয়ে তৈরি হলো, ওর ঘনত্বটা কম থাকে। ঠিক আছে? অনেক বড় হয় না, ও অনেক বেশি পানি অপসারণ করতে পারে। আচ্ছা এটা তুমি বুঝবে না, কিন্তু তোমার মনে রাখবে যে ও অনেক বড়, তার মানে তার ঘনত্ব কম। অনেক বড় মানে কি? আয়তন বেশি। আয়তন যদি বেশি থাকে তাহলে ঘনত্ব কমে যায় না? আয়তন বেশি থাকলে, জায়গা বেশি থাকলে ঘনত্ব কমে যায় না? তাহলে লোহা তৈরি জাহাজের ঘনত্ব কম হবে না, তার জন্য সে পানিতে ভাসে। বুঝতে পেরেছো? এক ধরনের সমুদ্র আছে, ডেড সি বলে, মৃত সাগর, যার ঘনত্ব অনেক বেশি, তার জন্য তার মধ্যে মানুষ ডুবে না। ওরা আমাদের সাঁতার কাটতে যাবা, যে এক ফোঁটা পানি যদি ভিতরে যায় কি পরিমাণ যে বমি করবা তুমি নিজেও জানো। কারণ কি? ওটা কেন এত বেশি ঘন? প্রচুর পরিমাণে লবণাক্ত। দেখো আমাদের নরম কক্সবাজারের পানিতে গেছো না তোমরা? ওই পানি মুখে নেওয়া যায় না, ওই পানি কিন্তু অনেক হালকা। ওই পানি কেউ যদি দীর্ঘক্ষণ তাকে বমি করে ফেলবে, কিন্তু এতটাই ঘন যে তুমি ডুববা না, তার মানে বুঝো যে এখানে কি পরিমাণে লবণ দেওয়া আছে। আচ্ছা দেখো, এই যে অনুশীলনে এটা তোমাদের হোমওয়ার্ক। এই এবার আমরা ত্বরণ করব, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে এর আগের ক্লাসে ছিল, তোমরা আমাকে বলতে দিলে তোমরা বুঝো নাই। আচ্ছা তোমরা কি গতি বুঝো? গতি দেখো, গতি মানে কি? ধরো যে তুমি চলা শুরু করলা, হ্যাঁ, মনে করো, আচ্ছা তোমরা তো বিভিন্ন ধরনের গাড়িতে উঠো, হ্যাঁ, যখন তোমরা সাইকেলে ওঠো বা বাসে ওঠো বা অথবা বাইকে ওঠো, শুরুতেই কি একদম জোরে টান দেয়? আস্তে আস্তে টান দেয়। প্রথমে জিরো থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে দেখো প্রথম সেকেন্ডে মনে করো তোমার গতিবেগ থাকে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? v1 মানে কি? ফার্স্ট সেকেন্ডে তোমার ভেলোসিটি, ভেলোসিটি মানে কি? গতি, ঠিক আছে? ভেলোসিটি মানে এর পরের সেকেন্ডে তোমার মনে করো 12 মিটার পার সেকেন্ড, এর পরের সেকেন্ডে মনে করো তোমার 14 মিটার পার সেকেন্ড, এর পরের সেকেন্ডে
16 মিটার। দেখো এই যে 16 মিটার পার সেকেন্ড বেগে আসতে তোমার কতক্ষণ লাগছে? দেখো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। কতক্ষণ লাগছে? 3 সেকেন্ড লাগছে না? 3 সেকেন্ড লাগছে কি না? 1 সেকেন্ড তো লাগছে 12 থেকে 10 থেকে 12 হইতে। পরের 1 সেকেন্ড লাগছে 12 থেকে 14 হইতে। পরের 1 সেকেন্ড লাগছে কি 14 থেকে 16 হইতে। তো তুমি তো আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে মাপো নাই। মনে করো তুমি প্রথম সেকেন্ডে মাপছো 10 ছিল এবং 3 সেকেন্ড পরে মাপলে দেখো কত হইলো? 16 হইলো। তুমি এখন তাহলে তুমি চিন্তা করো তাহলে তোমার এটা দেখে বুঝতে পারতেছো প্রতি সেকেন্ডে তোমার কত মিটার পার সেকেন্ড বাড়ছে? 2। দেখো প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বাড়ছে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে স্পিড কত বাড়ছে? 2 মিটার পার সেকেন্ড। এখন দেখো কিভাবে বের করবা। 16 মাইনাস কত হবে? 10 বিয়োগ করবা। কত সেকেন্ডে বাড়ছে? 3 সেকেন্ড। এই 1 সেকেন্ডে এটা, 2 সেকেন্ডে এটা, 3 সেকেন্ডে এটা, চারটে বলরে আমি তো দেখাই দিলাম। বুঝতে পারছো কি 3 সেকেন্ডে কিভাবে বাড়ছে? বুঝছো কি? এই মাথা চুলকাচ্ছে না, না বুঝলে বলো, এখন বুঝাই দিব। ওকে, তাহলে 3 সেকেন্ডে মানে কত সেকেন্ডে বাড়ছে সেটা নিচে লিখতে হবে। ঠিক আছে, তাহলে 16 থেকে 10 গেলে বিয়োগ পারো? দেখো আচ্ছা ঠিক আছে, এখানে দেখো এটার একক কি হবে? উপরে মিটার হবে। দেখো 16 এটা কি ছিল? এটা কিন্তু মিটার পার সেকেন্ড ছিল। হ্যাঁ, এটা কি আমরা কি 16 মিটার পার সেকেন্ড বিয়োগ করছি না? থেকে 10 মিটার পার সেকেন্ড বিয়োগ করছি না? তাহলে এটা কি হবে? 6 মিটার পার সেকেন্ড হবে না? আর নিচেরটারও কিন্তু একক আছে। কত আছে? সেকেন্ড না, 3 সেকেন্ডে গেছে না? যেটা আছে ওটাই লিখো। 3 সেকেন্ড না, এটা 3 সেকেন্ড না? ঠিক আছে, তাহলে কি হয়েছে? দেখো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর 2 মিটার পার সেকেন্ড ইনটু পার সেকেন্ড ইনটু সেকেন্ড। দেখো এটা এখানে আছে মানে কি এটা নিচে নামে যাবে না? নিচে নামে যাবে কিনা বলো? আচ্ছা কেউ কি এটা জানো? 1/5 1/5/5 এটা মানে কি? 1/5 ইনটু 5 না? এটা কি না বলো? এটা কি এটা করছো কি তোমরা? এটা করো নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এককটাতে না যাই, এককটা তাহলে পরে বুঝবা। আচ্ছা, তোমাদের একক দরকার নেই। ত্বরণ কি বুঝছো? তোমরা এটুকু বুঝছো যে এটা আছে 2 2 মিটার পার সেকেন্ড বাড়বে, পার সেকেন্ড স্কয়ার। দেখো আচ্ছা, প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বাড়তেছে। আচ্ছা ঠিক আছে, ওটাই লিখো। আর 2 মিটার পার সেকেন্ড বাড়তেছে কি প্রতি সেকেন্ডে, ওটাই লিখো। প্রতি সেকেন্ডে কত বাড়তেছে? 2 মিটার পার সেকেন্ড। সারা বুঝতেছো না মাথা উপর দিয়ে যাচ্ছে? তাহলে দেখো এটাতে আমরা কি করলাম? সর্বশেষ, এই দেখো সর্বশেষ যে গতিটা ছিল সেখান থেকে সর্বপ্রথম যে গতিটা সেটা বিয়োগ দিলাম। আর নিচে এটা যদি তোমরা কত সেকেন্ড হবে এটা যদি বুঝতে না পারো, তোমাদের জন্য আরো সহজ করে দিচ্ছি। দেখো এটা কত সেকেন্ড ছিল? এখানে 4 ছিল না? তাহলে এটাও তো বিয়োগ করতে হবে, তাই না? ইজি, এটা তো বিয়োগ করতে হবে, তাই না? দেখো 1 সেকেন্ডে 10 থেকে 12 হয় মানে কি দ্বিতীয় সেকেন্ডে যাই তুমি 12 পাবা, তাই না? 1 সেকেন্ডে 10 থেকে 12 হয় মানে কি প্রথম তো একটা সেকেন্ড অবশ্যই 10 ছিল, পরের সেকেন্ডে 12 হইছে। 10 থেকে যে 12 হইছে এটা কি দ্বিতীয় সেকেন্ডে 12 হইছে না? কিন্তু ট্রান্সফর্মটা হইছে কি 1 সেকেন্ড পরে। ঠিক আছে,
বুঝতে পেরেছো এটা? তো এটা যদি গোলমাল যদি লাগে তো নিচে সেকেন্ডটা মাইনাস করে দাও। আর সব জায়গায় তোমাদেরকে বলে দিবে যে মনে করো 15 সেকেন্ডে একটা গাড়ির গতিবেগ তোমার হচ্ছে যে 60 15 মিটার পার সেকেন্ড থেকে 60 মিটার পার সেকেন্ড বেগে চলে আসে। কি আসে? 15 সেকেন্ডে 15 সেকেন্ডে একটা গাড়ির গতিবেগ 15 মিটার পার সেকেন্ড থেকে মনে করো 60 মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে ওই গাড়ির গতিবেগ কত? সেকেন্ডটা ধরে দিছে 15, আর সর্বশেষ কত বলছে? 60। সর্বপ্রথম কত বলছে? 15। তাহলে 60 বিয়োগ 15 বাই 15 দিবা, তাহলে 45 বাই 15, তাহলে 3। আনসার আসবে 3। এককটা আমি এগুলা লিখতেছি না, কারণ একক নিয়ে তোমরা ঝামেলা করতেছো, এখনো তোমরা ওই অঙ্কটা বুঝতেছো না। ঠিক আছে? তবে মনে রাখো, এটা লিখবা তখন প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড ত্বরণ বৃদ্ধি পাবে, এভাবে লিখবা। কি লিখবা? প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড ত্বরণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড ত্বরণ বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো এটা? বোঝা গেছে? হ্যাঁ, এখনো কারো সমস্যা থাকলে বলো। সমস্যা থাকলে আমি বুঝাবো, নাহলে কিন্তু আজকের ক্লাসটা শেষ করে দেবো এখানে। সমস্যা আছে কারো? তাহলে আজকের ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত